আমার মাস্টার্সের একজন ক্লাসমেট ছিলেন হাফেজ। আলিয়া মাদ্রাসা থেকে পড়া শেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। ওনাকে একবার হেফজখানার ছাত্রদের মারার ব্যাপারে প্রশ্ন করলাম। উনি বললেন, সব উস্তাদরা পড়া দেওয়ার সময় যদি টয়লেটে যেতেন সেখানে কোরআন পড়তেন, যাতে ভুল না হয়। এই কাজটা ঠিক হচ্ছে না ভুল, সেটা নিয়ে চিন্তা করার বিলাসিতা মনে হতো। ওনাকে প্রশ্ন করেছিলাম, উনি নিজে এখন ছাত্রদের প্যাটার্ন কিনা। বললেন, বেশিরভাগ ছাত্রদেরই মারেন না, তবে কিছু থাকে খুব দুষ্ট। এদের না মারলে এরা জীবনেও হিফজ করতে পারবে না। এই একই যুক্তি আমি আমার ক্লাসমেটের কাছ থেকেও শুনেছিলাম। উনি বলেছিলেন, বাংলাদেশ কোরআন হিফজ করার দিক থেকে অনেক এগিয়ে আছে। এর একটা বড় কারণ হলো হিফজখানাগুলোর এই কড়া ডিসিপ্লিন। আমার কাছে এই যুক্তি একেবারে ফেলনা মনে হয় না। পুরোটা কোরআন হিফজ করা খুব সহজ কাজ নয়। অনেক অধ্যবসায় এবং ধারাবাহিক পরিশ্রমের ব্যাপার। স্বাভাবিকভাবে ছোট ছেলেপেলেদের এই দিকে আগ্রহ খুব একটা থাকবে না। তাদেরকে ধরে বেঁধে শেখাতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এভাবে পিটিয়ে পিটিয়ে কোরআন হিফজ করানো কি খুব জরুরি? বাংলাদেশের জন্য কি বিশ্বে হাফেজ উৎপাদনে প্রথম সারিতে থাকা খুব প্রয়োজন? কোরআন হিফজ করা অবশ্যই অনেক অনেক উত্তম কাজ, এটা ইবাদত। কিন্তু এটা নফল বা মুস্তাহাব ইবাদত, আবশ্যক নয়। এর জন্য বাচ্চাদের পশুর মতো পেটানো কে কেন মেনে নিতে হবে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বাচ্চাদের গায়ে হাত তুলতে মানা করেছেন। হাফেজ তৈরি করার ব্যাপারে আমাদের সমাজের সামগ্রিক দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন দরকার। সবার আগে মাদ্রাসা এবং সেখানকার উস্তাদদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার। একই সাথে দরকার গার্ডিয়ানদেরও চিন্তার পরিবর্তন। আমাদের দেশে বাচ্চাদের মাদ্রাসায় দিয়ে আসবার সময় অনেক গার্ডিয়ানরা একটা কথা বলেন, শুধু হাড্ডি চাই, অন্য কিছু না, এ জাতীয় কিছু। এ মনোভাবের পরিবর্তন প্রয়োজন। হেফজখানার ছাত্রদের পেটানোর ব্যাপারটা নিয়ে দৃষ্টিভঙ্গির একটা সমস্যা আছে। অনেকে মনে করেন কিছু মাত্রায় মারামারি এখানে দরকার, কিন্তু মাদ্রাসার যৌন নির্যাতনের ব্যাপারে এমন কিছু নেই। কওমি আলিয়া বা অন্য কোনো ধারার মাদ্রাসাগুলোর কেউই যৌন নির্যাতনের ব্যাপারটাকে ইতিবাচকভাবে দেখেন না। কিন্তু এটার সমাধান হয় না কেন? বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। মাদ্রাসার নির্যাতনের কোনো ঘটনা ভাইরাল হলে মানুষ ক্ষুব্ধ হয়। অনেক লেখালেখি এবং বক্তব্য আসে। মাদ্রাসার সাথে জড়িতরাও লেখেন, বলেন এই ব্যাপারে কিছু করা দরকার, কিন্তু তারপর আর তেমন কিছু হয় না। কেন? আমার মনে হয় এখানে মাদ্রাসা অঙ্গনের এবং বিশেষ করে কওমি অঙ্গনের কিছু স্ট্রাকচারাল বৈশিষ্ট্যের ভূমিকা আছে। উল্লেখ্য, সব আবাসিক মাদ্রাসাই কওমি মাদ্রাসা না। মাদ্রাসায় নির্যাতনের বিষয়গুলো সামনে আসলে সবার আগে ব্যাপারগুলোর গুরুত্ব সম্ভবত ধরতে পারেন কওমি অঙ্গনের তরুণ আলেম আর অ্যাক্টিভিস্টরা। তারা সমাজের পারসেপশনালটা ধরতে পারেন, সমস্যার তীব্রতা অনুধাবন করেন, হয়তো সাধ্যমতো তাদের নাগালে থাকা মুরব্বীদের কাছেও যান। কিন্তু সমস্যা হলো, তরুণ হবার কারণে এই আলেমদের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত কিংবা উদ্যোগ নেওয়ার অথরিটি নেই। এ ধরনের উদ্যোগ নিয়ে কিছু করতে গিয়ে যদি ভুল হয়, সেক্ষেত্রে তাদের ডিফেন্ড করার লোকও খুব কম। এ কারণে অনেক ভালো ভালো আইডিয়া থাকলেও তরুণরা বুঝে যান যে মুরব্বীদের এক্সপ্লিসিট অনুমোদন বা অনুমতি ছাড়া কিছু করা ঠিক হবে না। সামরিক বিশ্লেষক কেনেথ পোলাক তার ২০০২ সালের গবেষণায় আরব সামরিক বাহিনীগুলোর মূল্যায়ন করতে গিয়ে লিখেছিলেন, এখানে কালচারটা এতটাই হায়ারার্কিক্যাল ও সিনিয়রমুখী যে জুনিয়র অফিসারের স্বাধীন সিদ্ধান্ত বা উদ্যোগকে দেখা হয় সিনিয়রের বিচার বুদ্ধির উপর এরকম ইমপ্লিসিট চ্যালেঞ্জ হিসেবে। সেটা সঠিক হলেও ফলে জুনিয়র অফিসাররাও শিখে যায় উদ্যোগ নেওয়াটাই এক ধরনের অপরাধ। কওমি অঙ্গনের মধ্যে ঠিক এমন ধরনের ডাইনামিক আছে কিনা একজন আউটসাইডার হিসেবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আমার কাছে মনে হয়েছে এখানে কাঠামোগতভাবে ইনিশিয়েটিভ নেয়াটা, ডিসইনসেন্টিভাইজড রুটিন কাজকর্মের বাইরে যেকোনো কিছু করার ক্ষেত্রে হায়ারার্কিক্যাল চেইন মুরব্বীদের কাছ থেকে একটা অনুমোদন অনুমতি নিয়ে আসাটাকে অনেকটা আবশ্যক মনে করা হয়।
এরকম সিচুয়েশনাল তরুণ আলেমদের মাথায় যতই আইডিয়া থাকুক না কেন, বাস্তবায়ন করা সম্ভব নয়। তাহলে সমস্যা কি? তাহলে সমাধান কি? মুরব্বীরা কি সমাধান চান না? তারা অবশ্যই চান। তরুণরা যখন এসব বিষয় নিয়ে সিনিয়রদের কাছে যান বা কোনো প্রস্তাবনা তুলে ধরেন, আমি নিশ্চিত তারা বেশিরভাগ ক্ষেত্রেই উৎস ও আন্তরিক সম্মতি পান, কিন্তু ব্যাপারটা অতটুকু পর্যন্তই থাকে। ভালো মতো তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না, হলে ঠিকঠাক বাস্তবায়ন হয় না। মুরব্বীরা অসংখ্য বিষয় নিয়ে ব্যস্ত থাকেন। নিজের প্রতিষ্ঠান চালানো, পড়ানো, ফতুয়া দেওয়া, এলাকার সামাজিক অভিভাবক হিসেবে বিয়ে, জানাজা, বিভিন্ন জানাজার উপস্থিত থাকা, বিভিন্ন পরিষদের দায়িত্ব, বেফাক খাইয়া রাজনীতি করা যাদের ক্ষেত্রে প্রযোজ্য, প্রশাসনের সাথে সম্পর্ক মেনটেন্যান্স করা ইত্যাদি। তাদের ফুরসত নেই নতুন কোনো কাজ গোড়া থেকে দাঁড় করাবার। গোটা ব্যবস্থার সংস্কারের দায়িত্ব একা কাঁধে নেওয়াটা সহজ কথা না। আর কোনো সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া কেউ একা এই বোঝা বইতে না চাওয়াটাই অস্বাভাবিক নয়। তাই জুনিয়র এবং সিনিয়র দুই পর্যায়েই সদিচ্ছার অভাব নেই, কিন্তু শুধু সদিচ্ছা দিয়ে সমাধান আর সংস্করণ হয় না। এই ধরনের স্ট্রাকচারাল জড়তার ক্ষেত্রে একটা সম্ভাব্য সমাধান হতে পারত যদি একেবারে জুনিয়ররাও না আবার মুরব্বী পর্যায়ে পৌঁছায়নি এমন কোনো কর্মবীর আলেম সংগঠক বেরিয়ে আসতেন, যিনি নাছুরবান্দার মতো কাজ করে যাবেন, যাকে মুরব্বীরা যথেষ্ট বিশ্বাস করেন যে তার হাতেই পুরো কাজটা ছেড়ে দেওয়া যায়। তাদের নিজেদের এটা চালাতে হবে না, অথচ কাজটাও হয়ে যাবে, অথচ তরুণরা তার অধীনে কাজে ঝাঁপিয়ে পড়তে পারবেন। কিন্তু কোনো একটা কারণে এই ব্যাপারটা ঘটছে না, বেশ কয়েকদিন ধরেই ঘটছে না। এই যে নতুন সমস্যার সমাধানের ক্ষেত্রে অচলাবস্থা এবং সংস্কারের ক্ষেত্রে জড়তা, এটা শুধু মাদ্রাসা নির্যাতনের মতো বিষয়গুলোর ক্ষেত্রে জটিলতা তৈরি করছে না, এটা আমাদের সামাজিক, রাজনৈতিক, সভ্যতাগত যে সংকট সেখানেও নৈরাজ্য সৃষ্টি তৈরি করছে। এসব সংকটের ক্ষেত্রে যে নেতৃত্ব ও দিক নির্দেশনা ও অঙ্গন এই অঙ্গন থেকে আসা উচিত এবং যে কর্তৃত্ব এই অঙ্গন থেকে দাবি করে, সেটা পূরণ হচ্ছে না। এমনটা কেন হচ্ছে সেটা নিয়ে কিছু অনুমান করা যেতে পারে, তবে এই আলোচনা কওমি অঙ্গনের ভেতর থেকে উঠলেই হয়তো ভালো হবে। কিন্তু এই আলোচনা হতে হবে এবং এই অচল অবস্থার সমাধান করতে হবে। তা না হলে পুরো মাদ্রাসা অঙ্গন এবং এই অঙ্গনের সবচেয়ে বড় ও প্রভাবশালী অংশ কওমিদের জন্য এটা অন্তত নেতিবাচক হবে। পুরো সমাজের জন্য সেটা কল্যাণকর হবে না। মাদ্রাসা অঙ্গনের প্রতি সমাজের আস্থা ধরে রাখতে হলে এই অচল অবস্থা নিয়ে খোলামেলা আলোচনা এবং বাস্তব সংস্কার দুটোই জরুরি। সমস্যাকে অস্বীকার করলে লাভ হবে না, আবার শুধুই ক্ষোভ প্রকাশ করেও কিছু হবে না। উদ্যোগ নিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।